কুসুমপুরে ডেকে এনে পুরো মুখার্জি পরিবারের সামনে বিয়ের মণ্ডপে বিদ্যুতের মুখোশ খুলে দিল পরশুরাম ও নন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি আরাধ্যা ও কাবিরকে নিয়ে স্কুলে এসে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলতে থাকে লাট্টু ও পিকুকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় লাহোরি চ্যাটার্জি। লাহোরি বলতে থাকে, আমি এটা কিছুতেই হতে দেব না। আমি আমি কিছুতেই লাট্টু ও পিকুকে স্কুল থেকে টিসি দিতে দেব না, এটা আপনি যাই বলুন না কেন। তখন তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনাকে তো টিসি দিয়ে এখান থেকে বের করে দেওয়া হবে, আপনাকে তো ছুটির কথা বলে এই এই স্কুল থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এই স্কুলে কোনো শত্রুপক্ষ থাকবে না। আর আপনি আপনি কি করে লাট্টু পিকুর টিসি আটকাবেন সেটা তো আমি খুব ভালো করেই জানি। এরপরে যখনই কর্ণ চ্যাটার্জি টিসিতে সাইন করবে ঠিক তখনই সুধা রানীকে দেখে ফেলে কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যায় কলম রেখে সুধা রানীর পিছু দৌড়াতে থাকে। সেখানে দেখতে পায় সেখানে কেউ নেই। এটা দেখে অবাক হয়ে যায় লাহোরি চ্যাটার্জি। লাহোরি বলতে থাকে, এসব কি হচ্ছে? উনি উনি এমন করছে কেন? উনি উনি যেরকম ভাবে দৌড়ালো মনে হলো ভূত দেখার মতো চমকে গেছে। এরপরে কর্ণ চ্যাটার্জি সেখানে গিয়ে অবাক হয়ে যায়। সেখানে সেখানে সুধা রানীকে না পেয়ে সেই লোকগুলোকে ফোন করে আর বলতে থাকে, সুধা রানী কোথায়? তখন তখন লোকগুলো বলতে থাকে, কেন এখানেই আছি। এরপরে কথা বলতে চাইলে তখন তটিনী ফোন নিয়ে সুধা রানীর কণ্ঠ করে কথা বলে। এটা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ বলতে থাকে, হয়তো তাহলে আমি ভুল দেখেছি, তার কারণেই ফোন করেছিলাম, সরি। তোমরা নিজেদের কাজে কনসেন্ট্রেট করো। এই বলে ফোনটা কেটে দেয় কর্ণ চ্যাটার্জি। এটা দেখে অবাক হয়ে যায় কাবির ও আরাধ্যা বলতে থাকে, বাবা কি করছে এসব? এরকম করে সাইন করার শেষ মুহূর্তে কেন উনি দৌড়ে পালিয়ে গেল? এদিকে এদিকে তটিনী বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। দেখি আপনি এখন কি করে আমার ছেলে মেয়েকে টিসি সাইন করেন। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি আবার যখন সাইন করতে যাবে ঠিক তখন আবার সুধারানীকে দেখতে পায়। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আবার গিয়ে ফোন করে। তখনও দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, কই স্যার, আপনি কি বলছেন? এসব কি ভুলভাল বলছেন? এখানেই তো আছে সুধারানী, আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে দেখা যায় অন্য একটি মহিলাকে মনে করে সুধারানী ভেবে লোকটাকে ধরে। আর তখনই মহিলাটা ফিরে তাকালে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সরি, আমি বুঝতে পারিনি যে আপনি আপনি সুধারানী নন। তখন সুধারানী বলতে থাকে, আসলে সুধারানী তো আজকে আসেনি স্যার, সুধারানী আজকে স্কুলেই তো আসেনি। আপনি আপনি ওনাকে কোথায় দেখতে পেলেন? এরপরে কর্ণ চ্যাটার্জি আবার গার্ডদের ফোন করলে গার্ডরা সুধারানীর সঙ্গে কথা বলায়, মানে টটিনির সঙ্গে কথা বলায়। টটিনি ছদ্মবেশে কথা বলতে থাকে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা সুধা, তোমাকে আমি এখানে দেখলাম, কিন্তু তুমি ওখানে কি করছো? তখনই সুধা বলতে থাকে, কই স্যার, আমি তো এখানে, আপনি তো আমাকে বললেন যে আমি যেন ছুটিতে থাকি, ছুটি কাটাতে বললেন। তবে তবে এরকম করে বারবার কেন ফোন করছেন? তখনই এই বলে কর্ণ চ্যাটার্জি ফোনটা কেটে দেয়। তখন আরাধ্যাকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আরাধ্যা এসো, আমাদের সাইনটা সম্পূর্ণ করতে হবে। ঠিক তখনই লাহোরি সেই পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, লাহোরি, এটা তুমি কি করলে? তুমি তুমি এই পেপারটা কেন ছিঁড়লে? তখনই কাবির বলে ওঠে, মাম্মি, তুমি কিন্তু একদম ঠিক করলে না। তুমি তুমি এই পেপারটা কেন ছিঁড়লে? তুমি জানো না আমাদের কতটা কাঠখড় পোড়াতে হয়েছে এই পেপারটা বানাতে, আর তুমি তুমি এক নিমিষে এটা ছিঁড়ে ফেলে দিলে। তখনই লাহোরি বলতে থাকে, হ্যাঁ ছিঁড়েছি, তোমার তোমার যেটা করতে ইচ্ছে করে তুমি করে নাও, আমার কোনো আপত্তি নেই। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না লাহোরি, আমি তোমাকে ছাড়বো না। তুমি তুমি বারবার আমাকে আমাকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছ, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। এরপরে এই কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে লাহোরি বলতে থাকে, শুনুন মিস্টার চ্যাটার্জি, আপনি যে কাজগুলো করছেন না সেগুলো মোটেও ঠিক করছেন না। আপনার এই কাজগুলোর জন্য আপনাকে কেউ সমর্থন করবে না, আপনাকে কখনো কেউ সমর্থন করতে পারবে না, কারণ কারণ আপনার কাজগুলো মোটেও ঠিক হচ্ছে না। এ কথা শুনে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, শোনো লাহোরি, তুমি আজকের কাজটা মোটেও ঠিক করলে না। আমি আমি আবার আসবো আর টিসি পেপারে অবশ্যই সাইন করব। তুমি একবার ছিঁড়েছো, আমি বারবার বারবার পেপার বানিয়ে আনবো। এরপরে সুধারানীকে তটিনী ফোন করে। তখন তটিনী বলতে থাকে, কি ব্যাপার, ওদিকে কি খবর? তখন তটিনী বলতে থাকে, ম্যাম,
এক্ষুনি মিস্টার কর্ণ চ্যাটার্জি ওনার পুত্রবধূকে নিয়ে বেরিয়ে গেলেন আর ওনার ছেলেকে রেখে গেলেন আমাকে খোঁজার জন্য। তখন তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে আমি এই দিকটা দেখছি। এরপরে এদিকে দেখা যায় বিজনলাল ছদ্মবেশে শিবপ্রসাদ গাঙ্গুলির ঘরে ঢুকেছে। রাতের অন্ধকারে শিবপ্রসাদের ঘরে ঢুকে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এরপরে মনে মনে বলছে যে সত্যি সত্যি কি শিবানী শিবপ্রসাদ গাঙ্গুলির বোন কিনা এটা আমাকে জানতেই হবে। এর রহস্য আমাকে ভেদ করতে হবে, নাকি নাকি ও উড়ো ফোন করে আমাকে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে। এরপরে এরপরে দেখা যায় এই বলে তখন তখন বিজনলাল ঘরে ঢুকে যায়। সেখানে ঢুকেই কাগজপত্র সবকিছু খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছু খুঁজে পায় না। তখন বিজন বলতে থাকে, কিছুই তো পাচ্ছি না, তবে তবে কিভাবে বুঝবো সত্যি সত্যি শিবানীর সঙ্গে শিবপ্রসাদের কোনো যোগসূত্র আছে কিনা? আমি আমি কি করে বুঝবো, বুঝতেই তো পারছি না। এরপরে দেখা যায় বিজন লাইটটা যখনই অন্যদিকে করে তখনই শিবানীর ছবি দেখতে পায়। এটা দেখে অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, এখানে এখানে শিবানীর ছবি কি করে এলো? তার মানে সত্যি শিবপ্রসাদ গাঙ্গুলি আর শিবানী গাঙ্গুলি দুজনে ভাই বোন। তখন তখন দেখা যায় কথা বলে বিজিত অবাক হয়ে যায়। বিজিত বলতে থাকে, এখন কি করব আমি? সত্যি যদি পরশুরামের বোন হয়ে থাকে শিবানী, তবে তো পরশুরাম কিছুতেই আমাকে ছাড়বে না। ও তো অবশ্যই উঠে পড়ে লাগবে আমাকে 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 গ্রেফতার করার জন্য, আমাকে শাস্তি দেবার জন্য। কিন্তু আমি আমি এটা কি করে সহ্য করব? এরপরে এরপরে দেখা যায় একে একে শিবানীর আরো ছবি পাওয়া যায়। আর আড়াল থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সেখানে বলতে থাকে, আমি তোমাকে ভালোবেসেছিলাম বিজন, আর তুমি আমাকে মেরে ফেললে, তুমি আমাকে খুন করলে। ঠিক তখনই দেখা যায় বিজিতের সামনে এসে দাঁড়ায় শিবপ্রসাদ গাঙ্গুলি। শিবপ্রসাদ দাঁড়িয়ে বলতে থাকে, আমি জানতাম তুই আসবি, আর তোর মুখোশ আমি এক্ষুনি খুলে দেব। তুই যে বিজিত লাহিড়ী আর বিজনলাল একই লোক, সেটাও আমি প্রমাণ করে দেব। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তুমি আমাকে ছুতেও পারবে না। এই বলে দেখা যায় লাইটটা অফ করে দেয় বিজিত। ঠিক তখনই দেখা যায় ধস্তাধস্তি করতে থাকে দুজনে। এরপরে দেখা যায় ধস্তাধস্তির ক্ষেত্রে গিয়ে কোনোভাবে বিজিতকে ধরতে পারে না শিবপ্রসাদ। বিজিত পালিয়ে গেলে তখন শিবপ্রসাদ বিজিতের চশমাটা পেয়ে যায়। চশমাটা পেলে শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে ও বেরিয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এরপরে বাইরে এসে দেখতে পায় একটি গাড়িতে করে বিজিত বেরিয়ে যায়। ঠিক তখনই গাড়ির নাম্বারটা নোট করে নেয় শিবপ্রসাদ গাঙ্গুলি। নাম্বারটা নোট করে নিয়ে বলতে থাকে, বিজিত তুমি কি ভেবেছো, তুমি তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবে? আমি তোমাকে ছাড়বো না। এই বলে বলরামকে ফোন করে শিবপ্রসাদ। এরপরে বলরাম ফোন ধরে বলতে থাকে, পরশুরাম ওদিকে কি খবর? তখনই দেখা যায় পরশুরাম গাড়ির নাম্বারটা বলে বলতে থাকে, গাড়িটাকে এক্ষুনি ট্রেস কর, এই গাড়িটাতে বিজন ওরূপে বিজিত লাহিড়ী আছে, এক্ষুনি বেরিয়ে গেছে। আমি ছোট্ট একটি ভুলের কারণে ওকে ধরতে পারিনি, তা না হলে আজকে ওর মুখোশটা আমি টেনে খুলে দিতাম। তখন বলরাম বলতে থাকে, একদম চিন্তা করবি না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আমি দেখছি কি করা যায়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে। এ বলে ফোন কেটে দিলে তখনই তটিনী ফোন করে। তটিনী ফোন করে বলতে থাকে, কোথায় তুমি? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, কেন, আমি তো বাড়িতে এসেছি। তখন এই কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, কই, আমাকে তো একবারও বললে না যে তুমি বাড়ি ফিরছো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আসলে বলতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি, কারণ কারণ আমাদের ঘরে বিজনলাল ওরূপে বিজিত লাহিড়ী ঢুকেছিল, শুধুমাত্র একটি ছোট্ট ভুলের কারণে ধরতে পারলাম না। এই কথা শুনে তটিনী ফোনটা কেটে দেয়। তটিনী বলতে থাকে, তার মানে শিবপ্রসাদ গাঙ্গুলির মানে পরশুরামেরও ভুল হতে পারে। এদিকে এদিকে দেখা যায় হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকছে বিজিত লাহিড়ী। তখনই জিৎ এসে বলতে থাকে, কি ব্যাপার বিজন, আমি তোমাকে কখন থেকে ফোন করছি, কখন থেকে ফোনে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিন্তু তোমাকে কোনোভাবে ফোনে ধরতে পারছি না, ফোনটা রিসিভ করছিলে না কেন? তখনই আয়ুষী এসে বলতে থাকে, কি ব্যাপার বিজিত, তোমার চুলের স্টাইলটা এমন কেন? তোমাকে দেখে কেমন অন্যরকম লাগছে, মনে হচ্ছে তুমি কোনো কস্টিউম ব্যবহার করেছিলে। কি হয়েছে বলো, তুমি কোথায় গিয়েছিলে, কি করেছিলে তুমি? তখনই প্রাচী এসে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার জামাই বাবু, আপনি কি নতুন করে থিয়েটার তৈরি করছেন নাকি? এইসব এসব উপার্জন কি বন্ধ হয়ে গেল? তখন এ কথা শুনে দেখা যায় বিজিত অবাক হয়ে যায়। তখনই প্রাচী এসে বলতে থাকে, কি হলো, কথা বলছেন না কেন? নতুন করে নাটকের নাম দিলেন নাকি? তখনই জিৎ বলতে থাকে, প্রাচী এসব কি হচ্ছে? এভাবে এভাবে তুমি কথা বলতে পারো না, তুমি ভুলে যাচ্ছ যে ও ভবিষ্যতে আমাদের বাড়ির জামাই হবে, ও আমাদের বাড়ির জামাই। তখন তখন দেখা যায় বাবিন বলতে থাকে, প্লিজ বিজিত বলো, কি হয়েছে তোমার?
তোমার চুলের শেপটা দেখে তো মনে হচ্ছে তুমি তুমি কিছু একটা লুকোচ্ছ। তখনই আয়ুষী বলতে থাকে, হ্যাঁ আমি আমি তোমাকে কি জিজ্ঞেস করছি বলো, তুমি কোথায় গিয়েছিলে? তোমার চুলের ডিজাইনটা এমন কেন? তখন তখন বিজয় বলতে থাকে, তুমি এভাবে কেন বলছো? তখনই প্রার্থনা এসে বলতে থাকে, সত্যিই তো, তুই ওইভাবে ওকে জেরা করছিস কেন? যেভাবে জেরা করছিস মনে হচ্ছে জেলের একজন কয়েদিকে জেরা করছিস, তাই না? তার জিজু, তুমি গিয়ে উপরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, কারণ কারণ অনেক ধকল গেছে, তাই না? বাইরে থেকে এসেছো। তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, একদম কথা বলবি না প্রার্থনা, একদম আমাদের মাঝখানে কথা বলতে আসবি না। আমার জায়গায় যদি তুই থাকতি, তুইও ওকে এভাবে প্রশ্ন করতি, কারণ কারণ ওর ওর চালচলন কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ওকে চিনতে পারছি না। ও আর আগের বিদ্যুৎ নেই, ওকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। ওকে দেখে আমার সত্যি সত্যি অন্যরকম লাগছে, ও সত্যি সত্যি পাল্টে যাচ্ছে। আমি ওকে কি করে বোঝাই যে বিজিত, আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমার থেকে এভাবে দূরে যেতে পারো না। কিন্তু কিন্তু তুমি তুমি তো আমার থেকে অবশ্যই দূরে চলে যাচ্ছ। তখনই তখনই জিতকে বলতে থাকে, জানো জানো বাবা, ও ও আমার থেকে কেমন যেন হয়ে যাচ্ছে। তখন তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, তুমি এভাবে কেন কথা বলছো আয়ুষী? আমি কেমন হয়ে গেছি মানে? তোমার ভালো না লাগলে আমার থেকে দূরে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। এ কথা শুনে জিৎ বলতে থাকে, এসব কি হচ্ছে? তোমরা তোমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো? নিজেদের মধ্যে একদম ঝামেলা করবে না, আমার কিন্তু এসব একদম পছন্দ না। তখন এ কথা শুনে তখনই দেখা যায় বিজিতের ফোনে একটা ফোন আসে। বিজিত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কথা বলতে থাকে শিবপ্রসাদ। তখন বিজিত বলতে থাকে, তুমি তুমি কেন ফোন করেছো আর কি চাও? এখানে এখানে ফোন করে আমাকে কেন ডিস্টার্ব করছো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তুই কি ভেবেছিস যে তুই এক্ষুনি পালিয়ে গেলি বলে তুই বেঁচে গেলি? তুই এই পরশুরামের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না, তোর কোনো নিস্তার নেই। তুই তুই আমার বোনকে মেরেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে, শিবানী হত্যার বিচার হবে। এত বছর হয়নি, কিন্তু কিন্তু আজ যখন ও দাদার হাতে কেসটা পড়েছে, শিবানীর হত্যার বিচার বিচার অবশ্যই হবে। ঠিক তখনই জিৎ মুখার্জি ফোনটা নিয়ে বলতে থাকে, তুমি কি চাইছো? তুমি এরকম করে কেন বারবার আমার আমার জামাইয়ের পিছনে আদা জল খেয়ে লেগে আছো বলো তো? তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, না না, আপনি ভুল বুঝছেন। আমি আমি কেন আদা জল খেয়ে লেগে থাকবো? আপনার জামাইকে বলে দেবেন, ও যেগুলো করছে সেগুলো কিন্তু মোটেও ঠিক করছে না, সেগুলো ঠিক হচ্ছে না। তখনই জিৎ বলতে থাকে, কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না সেটা সেটা আমি বুঝে নেব, তোমাকে বুঝতে হবে না। আমার জামাইকে নিয়ে আমাকে ভাবতে দাও, তোমাকে ভাবতে হবে না। তখনই এই কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কেমন বাবা? আপনি যে ছেলেটার সঙ্গে বিয়ে দিচ্ছেন, আপনি তো তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবকিছুই জানেন। তারপরে ওই ছেলেটার সঙ্গে নিজের মেয়েকে বিয়ে না দিয়ে যদি নিজের মেয়ের গলায় গলা ভর্তি কলসি ভর্তি জল বেঁধে ওর গলায় বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিতেন, তাও হয়তো বা আপনার মেয়ে বেঁচে যেত। কিন্তু ওর সঙ্গে বিয়ে দিলে আপনার মেয়ের জীবনটা নরক হয়ে যাবে। ঠিক তখনই আয়ুষী ফোনটা নিয়ে বলতে থাকে, প্লিজ জিজু, তুমি এমন কেন করছো? তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার সংসারটা ভেঙে দিও না। তোমার সংসারে তুমি অসুখী আমি জানি, তার কারণে তুমি আমার সংসারটা ভাঙতে চাইছো, তাই তো? আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার সংসারটা আমাকে করতে দাও। আমার সংসারটাতে তুমি তুমি একদম হাত বাড়িও না, আমার সংসারটা ভেঙে দিও না। এই কথা শুনে শিবপ্রসাদ হাসতে থাকে আর বলতে থাকে, তুমি তুমি এসব কি বলছো? এরপরে আয়ুষী বলতে থাকে, তোমার তোমার ছেলে মেয়ে দুটো কিন্তু এ বাড়িতেই আছে, কথাটা মাথায় রেখো। ঠিক তখনই দেখা যায় দীপালি এসে বলতে থাকে, ওরা এ বাড়িতেই আছে, এ বাড়িতেই থাকবে, কেউ ওদের ছুতেও পারবে না, কারণ ওদের ভালো দিয়ে আছে এ বাড়িতে। তখন তখন পরশুরাম বলতে থাকে, তুমি তুমি আমার ছেলে মেয়েদের নিয়ে কোনো কোনো ট্রেড করবে না। এদিকে দেখা যায় পেকুকে ফোন করে তটিনী আর বলতে থাকে, আচ্ছা, যেদিন তোমার ব্যাগে ওই নেশার দ্রব্যগুলো মেশানো ছিল, সেদিন সেদিন তোমার ঘরে স্কুলে যাওয়ার আগে কে ঢুকেছিল, তোমার মনে আছে? তখনই পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, সেদিন তো বাবিন আঙ্কেল ঢুকেছিল, আমি দেখেছি বাবিন আঙ্কেল আমাদের ঘরে ঢুকেছিল, ঢুকে কিছু একটা করলো, তারপরে বেরিয়ে গেল। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে বাবিন আঙ্কেল কিছু করবে।